নমস্কার, গানগপ্প ক্যাফে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ গানগপ্প ক্যাফে চ্যানেলের বিশেষ নিবেদন শিশু সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের রচিত আত খাওয়া মরা। রূপনারায়ণ নদের বিরাট একটা চর, নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশে বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমে জেলেপাড়া, তার ডান দিকে বাগদিপাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতির লোক বাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তত্তর করিয়ে এগিয়ে চলেছে। বাঁধের উপর দিকে মাইলখানেক এগিয়ে গেলেই রূপনারায়ণ নদের প্রকাণ্ড চর। এই চরেই গাঁয়ের লোক মরা পোড়ায়। অপর পাশে প্রায় 10খানা গায়ের মধ্যে এই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়াগাঁয়ে শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া কাঠ, আধপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাত, ভাঙা হাঁড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটি থেকে টেনে বের করে শেয়াল, কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। কাছের ঝাগড়া শিরীষ গাছটায় একদল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেনদোলই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় 4 দিন কেটে গেল, সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলেপাড়া জনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে এসে শ্মশানের কাছাকাছি প্রায় চলে আসে। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানোর শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেনদোলইয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে, চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই বীভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখতে লাগলো। এত দুর্গন্ধ বেরোচ্ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতরে নিয়ে এসে মাটি চাপা দিয়ে চলে গেল। রাত্রির বেলায় মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটাকে তুলে নিয়ে এসে শিয়াল কুকুরে খেয়ে ফেলল। নগেনদোলইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার 2 ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে। তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করল। জেলেপাড়া, বাগদিপাড়া অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি যেতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখলো তাদের আম গাছটার নিচে যেন একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বেরিয়ে এসে চারদিকে দেখল, কিন্তু কাউকে দেখা গেল না। তখন তারা বলা বলি করতে লাগলো, ওসব মনের ভুল, গাছের ছায়া দেখে মা হয়তো ভয় পেয়েছে। রাত্রে বাঁধের ওপর আর শ্মশানে একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সকলেই ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারা দিন রূপনারায়ণ নদে মাছ ধরে। সন্ধে হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে। সারাদিন খোঁজ করা হলো,
কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পর একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে, আর তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখলো ব্যাপারটা, কি করবে, তাই সে কিছু না বলে চলে গেল সেখান থেকে। মনে মনে সে বুঝলো নগেন দোলই ভূত হয়ে এইসব কাণ্ড করছে। জেলে পাড়ার ফকির আর নিধিরাম দেখলো নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে, সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলো, ওখানে কে রে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ওরে বাবারে গেলুম রে, বাঁচাও বলে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধে 7টার পর নগেনদোলইয়ের বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। ফকির জেলে নগেনের ছেলে দুটিকে বলল, বাপু, ব্যাপারটা ঠিক সুবিধের মনে হচ্ছে না। তোর বাপ ভূত হয়েছে, তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, একটা ব্যবস্থা কর, তা না হলে কোন দিন বিপদ হতে পারে। নগেনের বড় ছেলে ভয় পেয়ে বলল, কি ব্যবস্থা করা যায় দেখি খুড়ো, মাও একদিন দেখেছিল, আমরা তখন তার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে কোনো উপায় নেই। নগেনের ছোট ছেলে বলল, আমিও সেদিন ভোরের দিকে বেরিয়ে সাদা কাপড়ে ঢাকা একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে তাই বলে কাউকে কিছু বলিনি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন একটা ভাবলো, তারপর গম্ভীর গলায় বলল, এখানে তো সেরকম ভূতের কোনো ওঝা নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়, তোরা তার কাছে যা, দেখ সে কি বলে। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বলল, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের ওপর, যাওয়া আসা নিয়ে প্রায় 9-10 ক্রোশ। আজকে তো আর যাওয়া সম্ভব হচ্ছে না ভাই, কাল সকালে সাইকেল নিয়ে বেরিয়ে যাব, বিকালের মধ্যেই ফিরে আসতে পারবো। এইভাবে দুই ভাই যুক্তি করলো। সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। রাত তখন 2-2:30 হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ছটপটানি আর কোক কোক শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবলো বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা লাঠি আর একটা হ্যারিকেন নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতে সে যা দেখলো, সে দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলো না। নগেনের বউ, খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে, তার লম্বা লম্বা দুটো লিকলিকে হাত, তার হাত দুটোতে দুটো মুরগি, আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলে আর তাদের বউরা ছুটে এলো হ্যারিকেন নিয়ে। উঠোনের মাঝখানে তাদের মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল আর পাখা নিয়ে এলো সবাই মিলে শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞাসা করলো, কি হলো মা, তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? তুমি কি কিছু দেখে ভয় পেয়েছো? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে 2-1 কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে। উঠোনে যেখানে কঙ্কালটা দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো, কিন্তু ধারে কাছে কাউকে দেখা গেল না। ছোট ছেলে বলল, হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে, রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো তো দপদপ করে জ্বলে, মা হয়তো তাই দেখেই ভয় পেয়েছে, পেয়ে অজ্ঞান হয়ে গেছে। ছেলেদের কথা শুনে নগেনের বউ বলে, তোরা তোরা আমার কথা বিশ্বাস করলি না তো? কিন্তু আমি স্পষ্ট দেখেছি, খুব খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে, তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা। বিশ্বাস কর, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো ধপধপ করে জ্বলছে, তার লিকলিকে লম্বা হাত দুটোই দুটো মুরগি, সে মুরগি দুটো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিশ্বাস কর। এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে।
এমন সময় বাড়ির পেছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনে বুক কেঁপে ওঠে। সেই শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারলো এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া কিছু হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়। পরদিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই 4 ক্রোশ দূর মহেশপুর ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বলল তাকে। ওঝা সব কথা শুনে বলল, দেখ বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহের ওপর আমি হাঁটতে পারছি না। একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব। এখন বল, তোদের বাড়িতে মোট কতজন লোক? নগেনের বড় ছেলে বলল, সব শুদ্ধ ওই 8 জন। ওঝা বলল, আমি তোকে 8টা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে দিবি আর ছেলেদের গলায়। আর এই 4টে পেরেক দিচ্ছি, তোদের ভিটের 4টে কোণায় পুঁতে দিবি, তাহলে সে আর তোদের বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা 8টা মাদুলি আর 4টে পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেকগুলো পুঁতে দেওয়া হলো। সেদিন থেকে নগেন দলুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেল বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল। গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস, মুরগি আর ছাগল প্রায় চুরি যেতে লাগলো। অন্ধকারে সেই ছায়ামূর্তিকে দেখলো অনেকে। তাছাড়া কারোর বাড়িতে গভীর রাত হলেই ইট পড়তে লাগলো দুমদাম করে। আবার কারোর বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে থাকে। আবার কারোর বাড়ির চালে মরা পোড়ার কাঠ, বাঁশ পড়তে থাকে। সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভয়ে সারা রাত কাটাতে লাগলো। সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন একটা শ্মশানের মতো জনশূন্য মনে হয়। সেদিন রাতে অনেক দূর থেকে একদল লোক একটা মরা শ্মশানে নিয়ে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার ওপর তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো। এদিকে সেই অবসরে পাশের বটগাছটা থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপরে বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক, শুধু চিতাই জ্বলছে, মরার কোনো পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ার আসার। নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু শবদাহীরা পাছে ভয় পায় সেজন্য সে চুপ করে ব্যাপারটা দেখছিল। যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকার আলো দেখে সেই দিকেই ছুটে এলো, তখন নৌকার মাঝি চেঁচিয়ে বলল, ভয় পেও না তোমরা, ওইখানেই দাঁড়াও, আমি আসছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানে দাঁড়িয়েই ভয়ে কাঁপতে লাগলো। নৌকার মাঝি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা। সে একটা পুটলি হাতে নিয়ে আর এক হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কী সব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কী যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুঁকোয় দুটান দিয়ে বলল, কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে। আমি গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলায় ভূত লোকের কাছে আসে না। একজন জিজ্ঞাসা করলো, আচ্ছা ওঝা, মরা তাহলে গেল কোথায়? মাঝি বলল, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কারোর মুখে কোনো কথা নেই। মাঝি বলল, হ্যাঁ, তাকে তুলে নিয়েছে। ওদের মধ্যে থেকে একজন যুবক বলল, আচ্ছা, আগুনের ভিতর থেকে তুললো কেমনে? মাঝি বলল, গাছের ওপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবক যেন একটু অবজ্ঞার হাসি হাসল। তাই দেখে মাঝি বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও? যুবক বলল, আচ্ছা বেশ, তাহলে দেখান। আপনি যখন বলছেন দেখাবেন, তাহলে দেখি। দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? আরে না না, এখনো যখন হয়নি আর অজ্ঞান হব কেমনে? বেশ,
তাহলে এসো আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল। ওই দেখো, কি দেখতে পাচ্ছ বলো এবার। সকলে দেখলো বটগাছের মগডালের ওপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি বিভৎস দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো। মাঝি বলল, কি এবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের কোনো ভয় নেই। ও গাছ থেকে নেমে আসতেও পারবে না, আর কোথাও যেতেও পারবে না। আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিচ্ছি। এই কথা বলে মাঝি হুঁকোটাকে সেখানে রেখে পুঁটলি হাতে নিয়ে উঠে দাঁড়ালো আর বলল, তোমরা এখানে চুপ করে বসে থাকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বলল, আজ্ঞে হুজুর, আপনি আমাদের এভাবে ফেলে যাবেন না। সকাল হলে তারপরে যাবেন। দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি আমাদেরকে এভাবে ফেলে যাবেন না। অপেক্ষা করুন। মাঝি হেসে বলল, ওরে পাগল, কোনো ভয় নেই। তোমরা এখানেই চুপ করে বসো, আমি ওর পরিচয় জেনে আসি। মাঝি চলে গেল বটগাছটার দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে সেখানেই বসে রইল। স্পষ্ট তারা শুনতে পেল মাঝি বলছে, তুই কে? আমি নগেন্দ্র নই। তোর বাড়ি কোথায়? বাঁধের ওপারে বাগদি পাড়ায়। বাড়িতে তোর কে আছে? আমার বউ, তার দুই ছেলে, তাদের বউ আর নাতি নাতনি। ঠিক আছে, তুই গাছেই বসে থাক। পালাবার চেষ্টা করলেই তুই জ্বলে পুড়ে মরবি। আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি ফিরে এলো, লোকগুলোকে বলল, সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকদের ডেকে নিয়ে আসবেন। দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এলো। গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পর সকাল হলো। দুজন লোক গায়ে গিয়ে সংবাদ দিয়ে এলো। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগেনদলুইয়ের ছেলে দুটোও এলো। সবাই এলো বটগাছটির নিচে। গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মরা ঝুলছে দেখা গেল। মাঝি বলল, মরাটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে দমাস করে মরাটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক। মরাটার খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে। মাঝি বলল, নগেনের ভূত মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে। দিনের বেলা তো ওদের দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড়বিড় করে কিসব মন্ত্র বলে উঠতেই গাছের ওপর থেকে যেন খনখনে গলায় নগেন বলে উঠল, এবার আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। মাঝি বলল, তুই একেবারে এদেশ থেকে ছেড়ে চলে যাবি। নাকি সুরে উত্তর এলো, না না না, এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো। এখানে কেন থাকবি তুই? এখানে আমার বউ ছেলে রয়েছে, তাছাড়া বউয়ের জন্যই তো আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি। ওকে আমি ঘাড় মুটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলে ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আমাদের রক্ষা করুন। মাঝি বলল, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? নগেনের বড় ছেলেকে মাঝি বলল, তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলেই তোমার বাবা প্রেতজনি থেকে উদ্ধার পাবে। তখন গায়ের একজন বয়স্ক লোক বলল, এখন ওরা কি করবে যদি আজ রাতেই কারো ঘাড় মুটকে দেয় বা গ্রামবাসীর কোনো ক্ষতি করে? মাঝি বলল, তা পারবে না। আমি গাছের চারপাশে গণ্ডি দিয়ে দিয়েছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন ও এই গাছেই বন্দি থাকবে। তার মধ্যে পিণ্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। নগেনের ছেলে বলল, আমি আজ রাতেই রওনা দিয়ে দিচ্ছি। মাঝি বলল, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? এবার কিন্তু কোনো উত্তর এলো না। গাছের ওপর থেকে খনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূত। ওরে বাবারে, গেলুম রে, বাঁচাও, জ্বলে পুড়ে মরলাম রে। মাঝি বলল, বল বলছি, কি চিহ্ন রেখে যাবি? নগেনের ভূত বলল, দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি। এই বলে একটু থেমে তারপর বলল, এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। মাঝি তখন লোকগুলোকে বলল, আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন। তারপর গ্রামবাসীদের বলল, আপনারা ফিরে যান, আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব হবে না। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আত খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলেও রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল, সেদিন দুপুরেই মরমর করে এক ভয়ঙ্কর শব্দে বটগাছে একটা মোটা ডাল ভেঙে পড়ে গেল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখলো সেই দৃশ্য। সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না। নমস্কার, এতক্ষণ আপনারা শুনছিলেন শিশু সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের রচিত
আধ খাওয়া মরা। এই গল্পের প্রধান চরিত্রে ফকির, নিধিরাম, নগেনের দুই ছেলে, নগেনের স্ত্রী, মাঝি এবং নগেনের ভূত। গল্প পাঠ ও গল্প অন্যান্য ভূমিকায় আমি সৃঞ্জয় এবং নগেনের স্ত্রীর ভূমিকায় স্বস্তিকা। এখনকার মতো গান গপ্প ক্যাফের সময় শেষ। পরের সপ্তাহে আমরা হাজির হব নতুন কিছু গল্প নিয়ে, আর চেষ্টা করব মাঝে মাঝেই গানের কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নেবার। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, অ্যান্ড টিল দেন লাইক, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গান গপ্প ক্যাফে।